আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কলকাতার জঙ্গলে উপন্যাসের ২ নম্বর পর্ব। হালকা ঘি রঙের হাওয়াই শার্ট আর সাদা প্যান্ট পরে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে টেনিস খেলোয়াড় মনে হলেও আসলে তিনি পুলিশের একজন বড় কর্মকর্তা। তার নাম ধ্রুব রায়। কি ব্যাপার শৈবাল, তুমি কালপিটকে হাতে নাতে ধরে ফেলেছ? এই বলেই তিনি কাকাবাবুকে দেখে চমকে গেলেন। এগিয়ে এসে বললেন, আরে কাকাবাবু, আপনি এখানে? কাকাবাবু বললেন, তোমার বন্ধু আমাকেই কালপ্রিট ভেবেছিলেন। শৈবাল দত্ত ধ্রুব রায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি একে চেনো? ধ্রুব রায় হাসতে হাসতে বললেন, আরে কাকাবাবুকে কে না চেনে? তোমাকে সেই আন্দামানের ঘটনা বলেছিলুম না, সেই যে জড়োদের দ্বীপে রাজা হয়েছিলেন একজন বৃদ্ধ বিপ্লবী। এর জন্যই তো সেই সব ঘটনা জানা গিয়েছিল। ইনিই তো সেই রাজা রায় চৌধুরী। শৈবাল দত্ত বললেন, আমি খুব দুঃখিত, মানে ইনি অন্ধকারের মধ্যে এলেন, ভালো করে চেহারাটা দেখতে পাইনি। ওর কথাগুলো ঠিক ধরতে পারছিলাম না, তাই মনে হলো উনি র্যানসাম চাইতে এসেছেন, আমার উপর চাপ দিচ্ছেন। কাকাবাবু বললেন, তোমার বন্ধুটি খুব সাবধানী। তোমাকে তাড়াতাড়ি আসতে বলে নিজে পকেটে পিস্তল নিয়ে আমাদের পাহারা দিচ্ছিলেন, যাতে আমরা পালিয়ে না যাই। ধ্রুব রায় জানালার কাছে গিয়ে বাইরে কাকে যেন বললেন, সব ঠিক আছে, তোমরা চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। তারপর ফিরে এসে বললেন, খুকুকে পাওয়া যাচ্ছে না বলে শৈবাল একেবারে দারুণ বিচলিত হয়ে আছে। আমি তো বলেছি এত নার্ভাস হওয়ার কিছু নেই, ও নিজেই ঠিক ফিরে আসবে। এই তো ওর প্রথম নয়, আগেও তো এরকম চলে গিয়েছিল। কাকাবাবু বললেন, আগেও চলে গিয়েছিল? ধ্রুব রায় হালকাভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাগ হলেই ও বাড়ি থেকে চলে গিয়ে লুকিয়ে থাকে। ওর মা তো নেই, বাবাও মেয়ের জন্য বেশি সময় দিতে পারে না, ওকে ঠিকমতো দেখাশোনা করার কেউ নেই, সেজন্যই। ফ্র্যাঙ্কলি বলছি, শৈবালের সামনেই বলছি, মেয়েটা বেশ স্পয়েলড চাইল্ড হয়ে গেছে, কারুর কথা শোনে না। শৈবাল দত্ত বললেন, ওর জন্য ৩ জন টিচার রেখেছি। ধ্রুব রায় বললেন, আরে বাবা, টিচার রাখলেই কি ছেলে মেয়ে মানুষ করা যায়? বাবা মায়ের শিক্ষাটাই আসল। ওকে ছোটবেলায় একটু শাসন করা উচিত ছিল, এখন অবশ্য বড় হয়ে গেছে। কিন্তু জানেন কাকাবাবু, মেয়েটা খুব ব্রিলিয়ান্ট, এক্সট্রাঅর্ডিনারি। আর ৫টা মেয়ের সঙ্গে ওর তুলনায় চলে না। যেমন লেখাপড়ায় মাথা, তেমনই ওর সাহস। ঠিকমতো চললে ও মেয়ে অনেক বড় কিছু হতে পারবে। তা আপনি এ ব্যাপারে জড়িয়ে পড়লেন কি করে? কাকাবাবু বললেন, ওই দেবলীনা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কোনো রকম ভূমিকা না করেই বলল পরের অ্যাডভেঞ্চারে ও আমার সঙ্গে যেতে চায়। ধ্রুব রায় বললেন, আপনার সঙ্গে যেতে আমাদেরই লোভ হয়? ওই বয়সের ছেলে মেয়েদের তো হবেই। এবার আপনি কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে চলুন। কাকাবাবু বললেন, মেয়েটি সম্পর্কে তাহলে বিশেষ চিন্তা নেই বলছো? আমার একটু অপরাধ বোধ হচ্ছিল। আমার সঙ্গে দেখা করতে গেল, তারপর থেকেই নিরুদ্দেশ। তাই ভাবছিলুম আমিও বোধহয় কিছুটা দায়ী। ধ্রুব রায় বললেন, না 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 না, ও ঠিক ফিরে আসবে, বুদ্ধিমতী মেয়ে, ও কোনো বিপদে পড়বে না। রাগ করে ও কোথায় গিয়ে থাকে? একবার এক এক জায়গায় যাই। এই তো সেবার, তখন ওর বয়স কত হবে, বড়জোর ১৩। একলা ট্রেনে টিকিট কেটে পাটনায় চলে গিয়েছিল। শৈবাল দত্ত বললেন, কিন্তু এবারেও কোথায় যাবে? পাটনায় তো কেউ নেই, দুর্গাপুরেও যায়নি, আমি টেলিফোনে খবর নিয়েছি। ধ্রুব রায় বললেন, কেন, ভিলাইতে ওর মামার বাড়ি যদি চলে যায়? সেখানেই গেছে আমার ধারণা। ওর মামা তো ভিলাইতে এখন থাকে না, আমেরিকা চলে গেছে। তাহলে কলকাতাতেই ওর কোনো বন্ধু টন্ধুর বাড়িতে আছে নিশ্চয়ই। তুমি চিন্তা করো না, আমি লোক লাগিয়েছি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এ বাড়িতে আর কেউ থাকে না? শৈবাল দত্ত বললেন, আমার স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। আমার এক পিসিমা আর তার ছেলে থাকতেন আমার এখানে। পিস্তুত ভাইটি একটা চাকরি পেয়েছে দুর্গাপুরে। পিসিমা কয়েকদিনের জন্য সেখানে গেছেন। এই কদিন খুকু বলতে গেলে একাই ছিল। চাকরির কাজে আমাকে প্রায় প্রত্যেক সপ্তাহেই বাইরে যেতে হয়। ধ্রুব রায় বললেন, এত বড় বাড়িতে একা একা থাকতে কারুর ভালো লাগে? মাথার মধ্যে নানা রকম উদ্ভট চিন্তা তো আসবেই। শৈবাল, তুমি এবার মেয়ের দিকে একটু মনোযোগ দাও। কাকাবাবু বললেন, আমরা তাহলে এবার উঠি, চল রে সন্তু। ওরা দুজন কাকাবাবুদেরকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। বাইরের রাস্তায় ২-৩টি ছেলে দাঁড়িয়ে গল্প করছে। সেদিকে তাকিয়ে কাকাবাবু বললেন, সন্তু, ওদের মধ্যে তোর বন্ধু রানা আছে? না তো। আমি বড় রাস্তায় দাঁড়াচ্ছি, তুই গিয়ে রানার খোঁজ কর। সে দেবলীনা সম্পর্কে কি কি জানে, কেন সে বাড়ি ছেড়ে চলে যায়, এসব জেনে আসার চেষ্টা কর। ১০ মিনিটের মধ্যে আসিস।
কাকাবাবু ক্রাচে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে এলেন বড় রাস্তার দিকে। এর মধ্যেই রাস্তা বেশ ফাঁকা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। কাকাবাবু একটা গাছতলায় দাঁড়ালেন। তার মনটা খারাপ লাগছে। সন্তু একটু বাদেই ফিরে এলো। সে বলল, রানার বাড়ি ওই মেয়েটির বাড়ির পাশেই, কিন্তু রানার খুব জ্বর হয়েছে, ও ঘুমাচ্ছে, তাই কিছু জিজ্ঞেস করা গেল না। কাকাবাবু বললেন, ঠিক আছে, এবারে দেখি একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা। কিছুক্ষণ অপেক্ষা করেও সেখানে ট্যাক্সি পাওয়া গেল না। কাকাবাবুর সঙ্গে সন্তু সামনের দিকে হাঁটতে লাগলো। যদিও লোডশেডিং নেই, তবু রাস্তাটা বেশ অন্ধকার। 2-4টে সাইকেল রিক্সা মাঝে মাঝে বেল দিতে দিতে যাচ্ছে পাশ দিয়ে। বৃষ্টি টিপটিপ করে পড়েই চলেছে। খানিকটা এগুতেই হঠাৎ ছায়ামূর্তির মতো 3টি লোক ঘিরে ধরল ওদের। একজন চেপে ধরল সন্তুর কাঁধ, একজন একটা ছুরি বার করে কাকাবাবুর মুখের সামনে ধরল, অন্যজন হিসিয়ে বলল, কি আছে চটপট বের করে দাও চাদু। কাকাবাবু লোক 3টিকে দেখলেন। কারুর বয়স খুব বেশি না, 25-26-এর মধ্যে। খুব একটা গাট্টাগোটা চেহারাও না, তবে মুখে গুন্ডা গুন্ডা ভাব ফুটিয়ে তুলেছে। কাকাবাবু বললেন, এত কম বয়সে জেলে যাওয়ার শখ হয়েছে বুঝি? ওদের একজন বলল, এই বুড়ো, বেশি কথা নয়, বার করো, যা আছে বার করো। কাকাবাবু বললেন, আমার কাছ থেকে কী বা পাবে? আমি খোড়া মানুষ, আমার সঙ্গে রয়েছে একটা বাচ্চা ছেলে, আমাদের উপর জুলুম করো না, আমাদের ছেড়ে দাও। যার হাতে ছুরি সে বলল, হাত ঘড়ি তো রয়েছে, খোলো শিগগিরি। আরেকজন বলল, পকেটে মানিব্যাগও আছে, সব আমাদের চাই। কাকাবাবু বললেন, এটা একটা সস্তা ঘড়ি, তাও অনেক দিনের পুরানো, নিয়ে তোমাদের বিশেষ কিছু লাভ হবে না। ছুরিওয়ালা ছেলেটি ধমক দিয়ে বলল, ভালোই ভালোই দেবে না পেট ফাঁসাবো? কাকাবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে নাও। পকেট থেকে মানিব্যাগটা বার করতেই কাকাবাবু সেটা বেশ জোরে ছুঁড়ে দিলেন রাস্তার উল্টো দিকে। একজন বলল, এটা কি হলো, চালাকি? বলেই সে ছুটে গেল ব্যাগটা খুঁজবার জন্য। ছুরিওয়ালা ছেলেটি বলল, আমার সঙ্গে চালাকি করলে জানে মেরে দেব। কাকাবাবু একবার সন্তুর চোখের দিকে তাকালেন, তারপর ঘড়িটি খুললেন আস্তে আস্তে। ছুরিওয়ালা ছেলেটি সেটা হাত বাড়িয়ে নেওয়ার আগেই কাকাবাবু সেটাকে ছুঁড়ে দিলেন উপরের দিকে। গুন্ডা দুজন উপরের দিকে তাকাতেই কাকাবাবু একটা ক্র্যাচ তুলে ছুরিওয়ালার হাতটাকে আঘাত আনলেন। সন্তুও অন্য লোকটিকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ঘড়িটাকে লুফে নেওয়ার চেষ্টা করল, ঠিক পারল না। অন্ধকারে তো ভালো দেখা যাচ্ছে না, ঘড়িটা সম্ভবত সন্তুর হাতে লেগে মাটিতে পড়ল। সন্তু ঘড়িটা তোলার জন্য নিচু হতেই একজন তার পিঠের উপর দিয়ে হাত বাড়ালো। সন্তু নিখুঁত ক্যারাটের কায়দায় সেই হাতটাকে চেপে ধরে তাকে আছাড় মারল সপাটে। ছুরিটা পড়ে গেছে রাস্তায়। কাকাবাবু সেই লোকটির চোখের দিকে চেয়ে থেকে বললেন, তুমি ছুরিটা তোলার চেষ্টা করলেই আমি তোমার মাথা গুঁড়ো করে দেব, সেটা কি ভালো হবে? যে লোকটা রাস্তার উল্টো দিকে মানিব্যাগটা খুঁজতে গিয়েছিল সে সেটা তুলে নিয়ে একবার এদিকে তাকালো। এদিকে এইসব কাণ্ড দেখে সে আর ফিরল না, চৌ চৌ করে দৌড় মেরে পালিয়ে গেল অন্ধকারে। ছুরি তুলে যে ভয় দেখাচ্ছিল তাকে কাকাবাবু হুকুম করে বললেন, মাটিতে বসে পড়ো। কী সব বন্ধু তোমাদের, একজন তো একলা পালিয়ে গেল তোমাদের ফেলে। সন্তু যাকে আছাড় মেরেছে সে এমনই ভ্যাবাচাকা খেয়ে গেছে যে উঠে বসে গোল গোল চোখে তাকিয়ে আছে। একটা বাচ্চা ছেলের কাছে সে এরকম জব্দ হবে কল্পনাই করতে পারেনি। কাকাবাবু বললেন, আমি তোমাদের প্রথমে বারণ করেছিলাম, তখন শুনলে না। ওই যে দূরে একটা গাড়ি আসছে, ওই গাড়িটা থামিয়ে তোমাদের থানায় নিয়ে যাব, কিংবা এখান থেকেই কাছেই একটা গাড়িতে পুলিশের একজন বড় কর্মকর্তা বসে আছেন। ওদের একজন কাঁদো কাঁদো গলায় বলল, স্যার এবারের মতো ছেড়ে দেন, এবারের মতো মাফ করুন। কাকাবাবু বিরক্ত ভঙ্গি করে বললেন, একটু আগে আমাকে বলছিলে বুড়ো আর তুমি, এখন হয়ে গেলুম স্যার আর আপনি, কাপুরুষ। নিরীহ লোকদের ওপর হামলা করার সময় লজ্জা নেই, ধরা পড়লে অমনি কান্না। সন্তু ছুরিটা কুড়িয়ে নিয়ে ওদের পাহারা দিচ্ছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিরে সন্তু, ওদের পুলিশে ধরিয়ে দেওয়া উচিত নয়? একজন মরিয়া হয়ে ছুটতে লাগলো, অন্যজন উঠতে যাচ্ছিল। কাকাবাবু বললেন, শোনো, তোমাদের মতো ছিচকে গুন্ডাদের নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, যাও, তোমাকেও ছেড়ে দিলাম। তবে তোমার যে স্যাঙাত আমার মানিব্যাগটা নিয়ে পালালো, তার কাছ থেকে ওটা আমায় ফেরত দিতে পারবে? ওর মধ্যে আমার ঠিকানা লেখা কার্ড আছে। ওর মধ্যে টাকা পয়সা বেশি নেই, কিন্তু ওই ব্যাগটা আমার পছন্দের। লোকটি বলল, হ্যাঁ স্যার, দেব,
নিশ্চয় দেব স্যার। কাকাবাবু বললেন, মিথ্যে কথা বলতে তোমাদের মুখ আটকায় না, তা জানি। হয়তো ফেরত দেবে না। তবে এসব গুন্ডামি বদমাইশি ছেড়ে যদি ভদ্রভাবে জীবন কাটাতে চাও, তবে আমার কাছে এসো, আমি তোমাদের কাজ জোগাড় করে দেব। যাও। লোকটা চোখের নিমিষে পালিয়ে গেল। দূর থেকে যে গাড়িটা আসছিল সেটা বেঁকে গেল ডান দিকের একটা রাস্তায়। আবার হাঁটতে শুরু করে কাকাবাবু বললেন, কি আশ্চর্য ব্যাপার, মাত্র রাত 9:30 এখন, এর মধ্যেই এত বড় রাস্তায় গুন্ডার উপদ্রব। কলকাতা শহরটা কি নিউ ইয়র্ক কিংবা শিকাগো হয়ে গেল নাকি? সন্তু বলল, কাকাবাবু, আপনার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। কাকাবাবু হাত বাড়িয়ে ঘড়িটা নিয়ে বললেন, ঘড়ির জন্য আমার এত মায়া নেই, এটা সারিয়ে নিলেই চলবে। আমার নাকের ডগায় কেউ ছুরি দেখালে বড্ড রাগ হয়। কাকাবাবু, আমি কিন্তু ওদের ছুরিটা নিয়ে এসেছি। বেশ করেছিস, তোর একটা ছুরি লাভ হলো, রেখে দে, পরে কাজে দেবে। দূর থেকে আবার একটা গাড়ি আসছে। এটা কি ট্যাক্সি হতে পারে? অনেক সময় ট্যাক্সির ওপরে আলোটা জ্বলে না। কাকাবাবু থমকে দাঁড়ালেন। না, ট্যাক্সি নয়, প্রাইভেট গাড়ি। ড্রাইভারের সিটে শুধু একজন লোক। গাড়িটা ওদের ছাড়িয়ে খানিকটা চলে যাওয়ার পর হঠাৎ থেমে গেল। তারপর ব্যাক করে চলে এলো ওদের কাছে। গাড়ির চালক মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, মিস্টার রায়চৌধুরী না? আরে, আপনি এখানে কি করছেন? কাকাবাবু লোকটিকে চিনতে পারলেন না। লোকটি মধ্যবয়স্ক, বেশ ভারী চেহারা, মুখে সরু দাড়ি। কাকাবাবু বললেন, এদিকে এসেছিলাম একটা কাজে, এখন ট্যাক্সি খুঁজছি। লোকটি বলল, এত রাতে এদিকে তো ট্যাক্সি পাবেন না, কোথায় যাবেন, চলুন আমি পৌঁছে দিচ্ছি। কাকাবাবু বললেন, আপনার অসুবিধা হবে, আমরা তো বাড়িতে যাব। আপনার বাড়ি কোন দিকে? কোনো অসুবিধা নেই, উঠে পড়ুন, শুধু শুধু বৃষ্টিতে ভিজবেন। লোকটি গাড়ির দরজা খুলে দিয়ে পিড়াপিড়ি করতে কাকাবাবু সন্তুকে নিয়ে উঠে পড়লেন গাড়িতে। ভদ্রতা করে তিনি বসলেন সামনের সিটে। সত্যিই তখন বৃষ্টিটা জোর হয়ে এসেছে। একটুক্ষণ গাড়িটা চলার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কি এ পাড়ায় নাকি? লোকটি বলল, না, আমার বাড়ি এখানে নয়, এ পাড়ায় এসেছিলাম একটা কাজে। কি অদ্ভুত যোগাযোগ বলুন তো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কাকাবাবু পেছনের ছিটের দিকে হাত দেখিয়ে বললেন, এ আমার ভাইপো সন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকেও তো চিনি। সন্তুও কিন্তু লোকটিকে কোথাও আগে দেখেছে কিনা মনে করতে পারছে না, তবে গলার আওয়াজটা যেন একটু চেনা চেনা লাগছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি বলুন তো, ঠিক মনে করতে পারছি না। লোকটা হাহা শব্দে হেসে বলল, আমার নাম মনে নেই তো, ভাবুন, আর একটু ভাবুন, যদি মনে পড়ে। কাকাবাবু সন্তুর দিকে তাকালেন। সন্তু চুপ। কাকাবাবু বললেন, আপনি আর একটু আগে এসে পড়লে বেশ হতো। 3টে গুন্ডা মতো ছেলে আমাদের উপর হামলা করতে এসেছিল। এরকম কথা শুনলে সবাই জিজ্ঞেস করে, তাই নাকি, কি করেছিল, তারপর কি হলো? কিন্তু এই গাড়ির চালকের সেরকম কোনো আগ্রহ দেখা গেল না। সে অকারণে হাহা করে হেসে উঠল। সাউথ গড়িয়াহাট রোডে পড়ে গাড়িটা ডান দিকে বেঁকতেই কাকাবাবু বললেন, আমার বাড়ি ওদিকে নয়, বাঁ দিকে যেতে হবে, ভবানীপুরের দিকে। লোকটি কাকাবাবুর চোখের দিকে তাকিয়ে হালকাভাবে বলল, জানি আপনার বাড়ি কোথায়, এখন একটু অন্যদিকেই চলুন না, আমার বাড়িতে বসে একটু চা খেয়ে যাবেন। কাকাবাবু বললেন, অনেক রাত হয়ে গেছে, এখন তো আর চা খাবো না, আপনার বাড়িতে অন্য একদিন যাব। লোকটি গাড়ির স্পিড বাড়িয়ে দিল হু হু করে। কাকাবাবু বললেন, আরে, এ যে অনেক দূরে চলে যাচ্ছি, আমি এখন বাড়ি ফিরে যেতে চাই। আপনার বাড়ি একেবারে উল্টো দিকে দেখছি, আপনি বরং আমাদের এখানে নামিয়ে দিন, এখান থেকে ট্যাক্সি পেয়ে যাব। লোকটি বলল, ব্যস্ত হচ্ছেন কেন, চলুন চলুন না। কাকাবাবু এতক্ষণ উপকারী লোকটির সঙ্গে বিনীতভাবে কথা বলছিলেন। এবারে দৃঢ় গলায় বললেন, আপনি এখানে গাড়ি থামিয়ে দিন। লোকটি খুব আলগাভাবে ডান দিকের ড্যাশবোর্ড থেকে একটা রিভলভার বার করে বলল, আশা করি এটা ব্যবহার করার দরকার হবে না, চুপ করে বসে থাকুন, আমার বাড়িতে চলুন, সেখানে আপনার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি ব্যাপার বলতো সন্তু, আজ সন্ধ্যা থেকেই খালি ছোড়াছুড়ি আর রিভলভার দেখতে হচ্ছে। সন্তু পেছনের ছিটে বসে আছে। লোকটি সন্তুকে ধাতব্যের মধ্যেই আনেনি। সন্তুর কাছে যে একটা ছুরি আছে তা সে জানে না। সন্তু বলল, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন, আমাদের নামিয়ে দিন এখানে। লোকটি ধমক দিয়ে বলল, খোকা, চুপ করে বসে থাকো।
সন্তু ছুরিটা বার করেই চেপে ধরল লোকটার ঘাড়ে। তারপর সেও হুকুমের সুরে বলল, এক্ষুনি গাড়ি থামান, হাত সরাবার চেষ্টা করবেন না, তাহলেই আমি এটা বসিয়ে দেব ঘাড়ে। লোকটি একটুও ভয় না পেয়ে বরং অট্টহাসি করে উঠল। তারপর বলল, এই ছেলেটা দেখছি সেরকমই বিচ্ছু আছে, বদলায়নি একটুও, পকেটে আবার ছুরি নিয়ে ঘোরে। কত বড় ছুরি? কাকাবাবু বললেন, ছুরিটা বেশ বড়ই, মানুষ মারা যায়। লোকটি বিদ্রূপের সুরে বলল, একটা ছুরি থাকলেই বুঝি মানুষ মারা যায়? সবাই কি মানুষ মারতে পারে? তার জন্য ট্রেনিং লাগে। এই খোকা, চালাও দেখি ছুরি, দেখি তুমি কেমন পারো। সন্তুর বুক ধরফর করতে লাগলো। লোকটা যা বলল সেই কথাগুলো সে আগে যেন কোথাও শুনেছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরায়, জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে। এই লোকটাই সেই রাজকুমার। স্টিয়ারিংয়ের ওপরেই লোকটা 2 হাত রাখা, এক হাতে রিভলভার। ও হাত উঠাবার আগেই সন্তু ওর ঘাড়ে ছুরি বসিয়ে দিতে পারে, কিন্তু হাত কাঁপছে। সত্যি সত্যি কি একজন মানুষকে মেরে ফেলা যায়? সে আবার ভয় দেখাবার জন্য বলল, শিগগিরই গাড়ি থামান, নইলে কিন্তু। এই কথা বলার সময় তার গলাও কেঁপে গেল। লোকটি তার ছেলের সঙ্গে বলল, বললুম তো গাড়ি থামাবো না, তুই কি করতে পারিস দেখি। কাকাবাবু বললেন, ছুরিটা সরিয়ে নে সন্তু, ইনি ভয় পাচ্ছেন না। ইনি যখন এত করে বলছেন তখন এর বাড়িতে একটু চা খেয়েই আসা যাক। চা ছাড়া আমরা আর কিছু খাবো না কিন্তু। সন্তু আশা করেছিল কাকাবাবু লোকটিকে অন্যমনস্ক করে দিয়ে কিছু একটা করবেন, কিন্তু কাকাবাবু সেরকম কিছুই করলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, ও মশাই, আপনার বাড়ি আর কত দূরে? লোকটি গম্ভীরভাবে বলল, আর একটু দূর আছে। এই রাস্তা এখনো তেমন ফাঁকা নয়, বাস চলছে। বৃষ্টির মধ্যেও কিছু কিছু লোক হেঁটে যাচ্ছে। এর মধ্যে একটা চলন্ত গাড়ির ভিতরে যে রিভলভার আর ছুরির খেলা চলছে তা কেউ বুঝতে পারছে না। যাদবপুর পেরিয়ে গিয়ে একটা নির্জন জায়গার কাছাকাছি এসে গাড়িটার গতি কমিয়ে একেবারে থেমে গেল। লোকটি এবারে রিভলভারটি ডান হাতে উঁচিয়ে মুখ ফিরিয়ে সন্তুকে বলল, গাড়ি থামাতে বলেছিলি, এই তো থামালাম, এবারে তুই নেমে যা। কাকাবাবুর দিকে ফিরে বলল, আপনি বসে থাকেন, আরও খানিকটা দূরে যেতে হবে। সন্তু বলল, আমি একা নেমে যাব? হ্যাঁ, তোকে আমার দরকার নেই, এখান থেকে বাস পেয়ে যাবি। বাস ভাড়া না থাকে তো বল, আমি দিয়ে দিচ্ছি। কাকাবাবুকে ছেড়ে আমি কিছুতেই একা যাব না। কাকাবাবু বললেন, তুই চলে যা সন্তু, যতদূর মনে হচ্ছে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। বেশি রাত হলে দাদা বৌদি চিন্তা করবেন তোর জন্য। লোকটি কষ্ট হাসি দিয়ে বলল, হ্যাঁ, তা বেশি দেরি তো হবেই। সন্তু বলল, কাকাবাবু আপনাকে ফেলে রেখে আমি একা ফিরে গেলে মা বাবা আরও চিন্তা করবেন। লোকটি বলল, নেমে পড় নেমে পড়, দেরি হয়ে যাচ্ছে। আমি কিছুতেই নামবো না। তবে ছুরিটা দে আমার কাছে, চুপ করে বসে থাকবি, একদম মুখ খুলবি না। সন্তু তবু বলল, কাকাবাবু, এই লোকটা হচ্ছে রাজকুমার, সেই যে ত্রিপুরায় জঙ্গলগড়ের চাবি খোঁজার সময়। কাকাবাবু বললেন, প্রথমটায় চিনতে পারিনি, তখন দাড়ি ছিল না, চেহারাটাও রোগা ছিল, তাই না? চিনেছেন তাহলে? কতদিন পরে দেখা বলুন, অনেক কথা জমে আছে না? তাই আপনাকে দেখে মনে হলো আপনাকে বাড়ি নিয়ে যাই, খানিকক্ষণ গল্প টল্প করা যাবে। হ্যাঁ, গল্প ভালোই জমবে মনে হচ্ছে। রাজকুমার আবার গাড়িতে স্টার্ট দিল। তারপর কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। গড়িয়া পেরিয়ে আরও কিছু দূর যাওয়ার পর গাড়িটা ঘুরে গেল ডান দিকে। এখানে একেবারে অন্ধকার ঘুটঘুটি রাস্তা। রাজকুমার এমনভাবে গাড়ি চালাচ্ছে যে মনে হয় এদিককার রাস্তাঘাট তার ভালোই চেনা। মাঝে মাঝে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করছে গাড়িটাকে। কাছাকাছি কোনো বাড়িতেই আলো জ্বলছে না। পথটা গেছে এঁকে বেঁকে। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে পাশে বড় বড় পুকুর। গাড়িটা এত স্পিডে যাচ্ছে যে হঠাৎ কোনো পুকুরে নেমে যাওয়া আশ্চর্য কিছু নয়। একসময় গাড়িটা একটা বেশ বড় বাড়ির লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। রাজকুমার হর্ন বাজালো খুব জোরে জোরে। শার্ট পরা একজন লোক এসে খুলে দিল গেট। কাকাবাবু বললেন, অনেক দূর, এখান থেকে রাত্রিবেলা ফিরবো কি করে? রাজকুমার বলল, আজ রাত্রিরে যে ফিরতেই হবে তার কি মানে আছে, এত ব্যস্ত হচ্ছেন কেন? কাকাবাবু হঠাৎ ভুরু কুঁচকালেন, যেন অন্য কোনো কথা তার মনে পড়ে গেছে। লোহার গেটের পরে একটা বাগান।
এখানেও একটা বিরাট কুকুর ডেকে উঠল বুক কাঁপিয়ে। রাজকুমার ২-৩ বার শীষ দিতেই নেকড়ে বাঘের মতো কুকুরটা তার পায়ের কাছে এসে লেজ নাড়াতে লাগলো। সন্তু নেমে দাঁড়িয়েছে। কাকাবাবু গাড়িতেই বসে রইলেন। রাজকুমার এসে বলল, কি হলো নামন? যেন একটা ঘোর ভেঙে কাকাবাবু বললেন, ও হ্যাঁ, নামছি। কাকাবাবু নেমে চারপাশটা দেখে বললেন, বাহ, বেশ বাড়িটা তো। আপনার নিজের নাকি? প্রায় আমারই বলতে পারেন। সন্তু ভাবল, বাড়ি আবার প্রায় আমার হয় কি করে? বাড়ি কি বই যে অন্য কারুর কাছ থেকে চেয়ে এনে ফেরত না দিলেই প্রায় নিজের হয়ে যায়? এত বড় বাড়িতে একটাও আলো জ্বলছে না। রাজকুমার বলল, লোডশেডিং মনে হচ্ছে, 3 তলায় উঠতে হবে। আপনার অসুবিধা হবে না তো মিস্টার রায়চৌধুরী? কাকাবাবু হেসে বললেন, না না, অসুবিধার কি আছে? অন্ধকারে ক্র্যাচ নিয়ে 3 তলার সিঁড়ি ভাঙা, এ তো খুব আনন্দের ব্যাপার। রাজকুমার কার উদ্দেশ্য যেন বলল, এই একটা টর্চ নিয়ে আয়, সিঁড়িতে আলো দেখা। বাড়ির মধ্যে ঢুকতে গিয়েও থমকে গিয়ে রাজকুমার বলল, কিছু মনে করবেন না মিস্টার রায়চৌধুরী, একটা জিনিস চেক করে দেখতে চাই। আপনার হাত দুটো একবার উপরে তুলুন। কাকাবাবু বললেন, আমার সঙ্গে কোনো অস্ত্র আছে কিনা দেখতে চান তো? কলকাতা শহরে সন্ধ্যাবেলা বেড়াতে বেরোবার সময় আমি বন্দুক পিস্তল সঙ্গে নিয়ে ঘুরি না। অবশ্য এখন বুঝতে পারছি সঙ্গে কিছু একটা রাখাই উচিত ছিল। রাজকুমার তবু কাকাবাবুর সারা শরীর থাবড়ে থাবড়ে দেখল। তারপর বলল, ঠিক আছে, চলুন। টর্চের আলোয় দেখা গেল ভেতরে একটা বেশ চওড়া টানা বারান্দা। তার এক পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি। কাকাবাবু বললেন, 1 তলায় ঘর নেই? সেইখানে বসে গল্পগুজব সেরে নিলে হয় না? রাজকুমার এবারে বেশ কড়াভাবে বলল, না, ওপরেই যেতে হবে। আপনার ভাইপো আগে আগে চলুক, আপনি মাঝখানে, তারপর আমি। কাকাবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল রে সন্তু, দেরি করে লাভ নেই। সন্তু 3 তলায় পৌঁছাতেই অন্ধকারের মধ্যে একজন কেউ চেঁচিয়ে উঠল, কন কন? পেছন থেকে রাজকুমার বলল, ঠিক আছে টাইগার, আমি আছি। তুমি 5 নম্বর ঘরটা খোলো। আলো নেই কেন? কখন থেকে লোডশেডিং? অন্ধকারের মধ্যেই টাইগার নামের লোকটি বলল, লোডশেডিং নেহি, মালুম হচ্ছে কি লাইন মে কুছ গড়বড় হয়েছে। একটা তালা খোলার শব্দ হলো। রাজকুমার টর্চের আলো ফেলে বলল, মিস্টার রায়চৌধুরী, এগিয়ে যান, বাঁ দিকে 3 নম্বর দরজা। আপনারা দরজা ঠেলে ভিতরে গিয়ে দাঁড়ান, আমি বাইরে আছি। টাইগার, আমার ঘর থেকে টিউবলাইটটা নিয়ে এসো। টাইগার বলল, আপনার ঘরের চাবি তো আমার কাছে না আছে। ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে, আমি নিয়ে আসছি। তুই দরজার বাইরে দাঁড়া। মিস্টার রায়চৌধুরী, টাইগারকে ঘাটাতে যাবেন না যেন, ও বড্ড গোয়ার। মিশমিশে অন্ধকার ঘরটার মধ্যে ঢুকে সন্তু হাতড়ে হাতড়ে দেয়ালের কাছে গেল। তারপর সারা দেয়ালটা হাত বুলিয়ে দেখল। সে দেয়ালে কোনো জানালা নেই। আর একদিকে যেতে সে কিসের সঙ্গে যেন ঠোকর খেল। হাত দিয়ে বুঝল সেটা একটা খাট। কাকাবাবু বললেন, সন্তু, তুই তখন নেমে গেলেই পারতিস, বাড়ি পৌঁছে যেতিস এতক্ষণ। সন্তু বলল, বাড়ি গিয়ে মা বাবাকে কি বলতুম? একজন তোমাকে রিভলভার দেখিয়ে জোর করে ধরে নিয়ে গেল, আর আমি পালিয়ে এলুম। আমাকে কি এত সহজে ধরে আনা যায়? আমি অনেকটা ইচ্ছে করে এসেছি। দেখাই যাক না এদের কাণ্ড কারখানা কি। এবার একটা টিউবলাইট হাতে ঝুলিয়ে নিয়ে ফিরে এলো রাজকুমার। সে আলোয় দেখা গেল ঘরটা বেশ বড়। দুপাশে 2টি খাট, মাঝখানে একটা টেবিল ও 2টি চেয়ার। ঘরে একটাও জানালা নেই। দেয়ালে সাদা সাদা তুলোর মতো কি যেন লাগানো। বোঝা যায় বিশেষভাবে ঘরটা তৈরি। বাতিটা টেবিলের ওপর রেখে রাজকুমার বলল, একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কাকাবাবু ক্র্যাচ দুটো দেয়ালে হেলান দিয়ে রেখে খাটে বসলেন। কোনো জানলা নেই বলে ঘরটা বেশ গরম। একটা পাখা আছে বটে, কিন্তু এখন বিদ্যুৎ নেই বলে সেটা চলছে না। কাকাবাবুর বাঁ পায়ে একেবারেই শক্তি নেই, তবু তিনি সেই পায়ে গোল মতো একটা জুতো পরে থাকেন। ডান পায়ে স্বাভাবিক জুতো। তিনি জুতোর ফিতে খুলতে খুলতে বললেন, তুইও জুতো মোজা খুলে ফেল সন্তু, তা তো এখানেই থাকতে হবে মনে হচ্ছে। রাজকুমার ফিরে এসে বলল, আপনাদের খাবার ব্যবস্থা করে এলুম, এবারে নিশ্চিন্তে বসে কথা বলা যাবে। ঘণ্টাখানেকের মধ্যে আপনাদের খাবার এসে যাবে। কাকাবাবু বললেন, আমরা কি খাবো জিজ্ঞেস করলেন না তো? আমি রাত্রিরে রুটি খাই। রাজকুমার বলল, ভাত আর রুটি দুরকমই থাকবে, যেটা ইচ্ছে খাবেন, আর মাংস। মাংসতে যেন ঝাল না দেয়, ত্রিপুরার লোক বড্ড ঝাল খায়, আমি আজকাল ঝাল খেতে পারি না। না না, একদমই ঝাল নেই,
এখানে ইউরোপিয়ান স্টাইলে রান্না হয়, স্টুয়ের মতো। সঙ্গে খানিকটা সালাদ। হ্যাঁ, সালাদ তো থাকবেই। আর যদি সুইট ডিশ কিছু চান। সন্তুর মনে হলো কাকাবাবু যেন কোনো হোটেলে বসে খাবারের অর্ডার দিচ্ছেন, অথচ রাজকুমারের হাতে এখনও রিভলভার ধরা। রাজকুমার একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল, আপনাদের ডাবল বেড ঘর দিয়েছি, থাকার কোনো অসুবিধাই হবে না, সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কতদিন থাকতে হবে? ব্যবস্থা তো বেশ ভালোই দেখছি। থাকুন না, আমি তো বলেছি ব্যস্ত হওয়ার কিছু নেই। ত্রিপুরা ছেড়ে এখন এখানেই থাকা হয় নাকি? জেল থেকে বেশ তাড়াতাড়ি ছেড়ে দিল তো। হ্যাঁ, ইলেকশনের সময় ছাড়া পেয়ে গেলাম। ভেতরে কিছু কলকাঠিও নাড়াচাড়া করতে হয়েছে। সেবারে খুব জব্দ করেছিলেন আমাদের। তোমরা তো আমার কথা বিশ্বাসই করনি, শুধু গুপ্তধন গুপ্তধন বলে লাফালে। শেষ পর্যন্ত জঙ্গলগড়ে গিয়ে দেখা গেল কিছুই নেই। মানে টাকা পয়সা নেই, কিন্তু অন্য জিনিস ছিল, যার দাম তোমরা বুঝবে না। সেবার আমাদের হাত ফসকে খুব জোর পালিয়েছিলেন। আর আপনার এই ভাইপো ছেলেটা, ও কি সাংঘাতিক বিচ্ছু। কলকাতা এখন কি করা হচ্ছে? ব্যবসা ট্যাবসা? ঠিক ধরেছেন, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছি, চলছে বেশ ভালোই। আপনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই ভাবলুম পুরনো দিনের গল্প টল্প করা যাক। আমি আবার পুরনো গল্প একদম ভালোবাসি না। আমার সঙ্গে কি হঠাৎ দেখা হয়ে গেল নাকি অন্য কোনো ব্যবস্থা ছিল? এসব কি হঠাৎ হয়? আপনাকে রাস্তায় দেখলুম আর টপ করে তুলে নিয়ে এলুম। আপনি হচ্ছেন রাজা রায়চৌধুরী, অতি ধুরন্ধর ভিআইপি। আপনার জন্য অনেক রকম বন্দোবস্ত করতে হয়েছে, বেশ কিছু টাকাও খরচ হয়ে গেছে। কাকাবাবু ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন রাজকুমারের দিকে, তারপর আস্তে আস্তে বললেন, শুধু আমার সঙ্গে গল্প করার জন্য এত ব্যাপার? টাকা খরচও করতে হয়েছে? কেন, আমাকে কি মেরে টেরে ফেলার ইচ্ছা আছে নাকি তোমার? রাজকুমার হেসে বলল, আরে না না, ও সব কি বলছেন। পুরনো শত্রুতা অত আমি মনে রাখি না। খুন টুনের মধ্যে আমি এখন নেই। বললাম না, এখন আমি ব্যবসা করছি। চেয়ার ছেড়ে উঠে রাজকুমার বলল, আচ্ছা, আবার কাল গল্প হবে, আজ আমি টায়ার্ড। তাছাড়া খুব খিদেও পেয়ে গেছে। শুনুন, বাইরের টাইগার নামের লোকটি রাত্রিরে সবসময় থাকবে, ভুলেও কিন্তু ওকে ডাকবেন না। ও আমার কথা ছাড়া কারোর কথা শোনে না। কেউ ওকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করলে ও মাথায় ডান্ডা মারে। ওর কাছে একটা রাবারের ডান্ডা আছে, সেটা দিয়ে মারলে রক্ত বেরোয় না, কিন্তু ভীষণ লাগে। কাকাবাবু বললেন, না না, আমিও টায়ার্ড, খাবার এলে খেয়ে শুয়ে পড়ব। টাইগারকে ডাকার দরকারই হবে না। আচ্ছা, একটা ব্যাপার জানার কৌতূহল হচ্ছে। রাজকুমার বলল, কৌতূহল কখনো চেপে রাখতে নেই, পেট ফুলে যায়, বলে ফেলুন। কাকাবাবু বললেন, আজ সন্ধেবেলা যে আমি আনোয়ার শাহ রোডে আসবো, সেটা তুমি জানলে কি করে? আমার তো আসবার ঠিক ছিল না। ও, এই ব্যাপার। এটা আর এমন শক্ত কি? দিন দশেক ধরে আপনার বাড়ির উপর নজর রাখা হচ্ছিল। আপনি তো মশাই আচ্ছা ঘর কোনো লোক, বাড়ি থেকে বেরোতেই চান না। সকালবেলা একবার পার্কে ঘুরে আসতে যাই, সেই সময় পার্কে অনেক লোক থাকে। তাছাড়া দিনের বেলা এসব কাজ হয় না। ওই পার্কেই একবার একজন আমার পিঠে গুলি করেছিল। না না, আমি ওসব গুলি ফুলির মধ্যে নেই। মানে নেহাত দরকার না পড়লে, যেমন এখন আপনি পালাবার চেষ্টা করলে আমায় গুলি চালাতেই হবে, কিন্তু সেটা আশা করি আপনিও চাইবেন না, আমিও চাইব না। না না, পালাবার চেষ্টা করব কেন? যখন যেতে ইচ্ছা হবে তখন নিজেই চলে যাব, সেটাই তো ভালো, তাই না? রাজকুমার অট্টহাসি করে উঠল। কাকা বাবুও হাসলেন। সন্তু ক্রমশই আড়ষ্ট হয়ে যাচ্ছে। এই রকম বিপদের মধ্যেও কাকাবাবু ইয়ার্কি সুরে কথা বলছেন। কাকাবাবুর যে কী উদ্দেশ্য, সেটাই সে বুঝতে পারছে না। কাকাবাবু আবার বললেন, দিন দশেক ধরে আমার বাড়ির সামনে লোক রেখেছিলে, খুব গরজ দেখছি, কি ব্যাপার? হ্যাঁ, গরজ একটু ছিল বটে। আপনি সকালবেলা একবার পার্কে যান, আর সারাদিন বাড়িতেই বসে থাকেন। বেশ মুশকিলে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আপনার জন্য একটা টোপ ফেলতে হলো। টোপ? এখন ওসব কথা থাক, আবার কাল সকালে গল্প হবে। আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ব্যাটারি লাইটটা কিন্তু নিয়ে যাব। লোকটি দরজার একটা পাল্লা খুললে কাকাবাবু বললেন, তুমি কিসের ব্যবসা করছো সেটা তো বললে না। সেটা সিক্রেট, পরে আস্তে আস্তে সবই জানতে পারবেন। গুড নাইট মিস্টার রায়চৌধুরী। গুড নাইট সন্তু। কলকাতা জঙ্গলে উপন্যাসের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়েই খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।